আসছে। সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রোমহর্ষকর, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়? আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, লালু মিঞার ভূত। বড় কর্তা লেঠেলদের নিয়ে ঘন অন্ধকারেই পা টিপে টিপে এসে উপস্থিত হলেন লালু মিঞার বাসায়। লাঠি, সরকি, ভোজালি, তীর, কার সব রকমই অস্ত্র ছিল তাদের সঙ্গে। গরমের দিন, লালু নিশ্চয়ই দাওয়াতেই শুয়ে থাকবে। কাজেই এই এক কোপে ওর মাথাটা ধর থেকে বিচ্ছিন্ন করে দিতে একটুও সময় লাগবে না। কিন্তু কোথায় লালু? শূন্য দাওয়ায় একটা কুকুর শুয়েছিল, ওদের দেখেই পালালো। নায়েব মশাই তবুও দাওয়ায় উঠে ঘরের ভেতর উঁকি মারতেই দেখলেন লালু মিঞা তার বউ ও ছেলেকে নিয়ে পরম নিশ্চিন্তে ঘরের ভেতরে শুয়ে আছে। ঘরের কোণে টিমটিম করে একটি রেড়ির তেলের প্রদীপ জ্বলছে। মাথার কাছে একটি দা রাখা আছে, সম্ভবত আকস্মিক কোনো বিপদের ভয়ে লালুর সাবধানতা। নায়েবের ইশারায় বড় কর্তা উঠে এলেন দাওয়ায়। জানালার ফাঁক দিয়ে একবার ঘুমন্ত লালুকে দেখলেন, তারপর চাপা গলায় লেঠেলদের আদেশ দিলেন বাড়িটা চারিদিকে ঘিরে ফেলতে। একজনকে তীর কার নিয়ে এগিয়ে আসতে বললেন। নিজে সরে এলেন জানালার ধার থেকে। বড় কর্তার আদেশে তীর কার নিয়ে এগিয়ে এলেন একজন। এসে একবার বেশ ভালো করে দেখে নিল তার লক্ষ্যবস্তুকে। তারপর দরজায় শিকল তুলে দিয়েই অব্যর্থ লক্ষ্যভেদে তীর নিক্ষেপ করল লালুর বুকে। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল লালু। ওর বউ এবং ছেলেটিও ঘুম ভেঙে জেগে উঠল। তাদের কাতর কান্নায় সাড়া দিতে এগিয়ে এলো না কেউই। এতেও ক্ষান্ত হলো না জমিদারের লোকেরা। বড় কর্তার নির্দেশেই ফিরে আসবার সময় শুধু একটা দেশলাই কাঠি ধরিয়ে দিয়ে এলো লালু মিঞার ঘরের চালায়। রাতের অন্ধকারে লালু আর তার বউ ছেলে একই সঙ্গে আসমান জমিন হয়ে গেল। তার অপরাধ ছিল সে শুধুমাত্র জমিদারের খাজনা দেয়নি ও জমিদারের মুখে মুখে তর্ক করেছিল। বড় কর্তার একমাত্র ছেলে বিমল কলকাতার হোস্টেলে থেকে পড়াশোনা করত। ছেলে বড় হয়েছে, তাই বিয়ে দিয়ে তাকে সংসারী করে তুলে জমিদারে বসাবেন বলে মনে করেছে। বড় কর্তা ছেলের কাছে চিঠি পাঠালেন। চিঠিতে এও লিখে দিলেন সামনের মাসের অমুক তারিখে বাবা জীবনের বিয়ে ঠিক হয়েছে, অতএব কোনো রকমেই যেন গ্রামে আসতে বিলম্ব না হয়। বিমল চিঠি পেয়ে খুবই আনন্দিত হলো। কলেজ থেকে মাসখানেকের ছুটি নিয়ে দেশে ফিরল সে। তবে আসবার আগে নির্দিষ্ট কোনো দিনক্ষণের কথা কিছু না জানিয়ে আসায় বড় কর্তা ছেলের জন্য গাড়ি ঘোড়া পাঠাবার কোনো ব্যবস্থাই করেনি। রাত খুব বেশি নয়, ছেঁড়া বাজারে এসে মাঠে মাঠে মাইল তিনেক যেতে পারলেই
গ্রামে পৌঁছানো যাবে। পথে চোর ডাকাতের ভয় আছে। বিমল তাই সতর্ক হয়েই গ্রাম অভিমুখে রওনা হলো। আকাশ জুড়ে মেঘ করেছে, একটু পরেই বৃষ্টি নামবে হয়তো। তা নামুক, ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলে হয়। বিমলের হাতে টর্চ ছিল, তবুও সে পাছে চোর ডাকাতের হাতে পড়ে এই ভয়ে টর্চ জ্বালল না। বিমল নিজেও খুব শক্তিমান ছিল, তাই সে সাহস করে খুব সতর্কতার সঙ্গে অন্ধকারে সাবধানে পথ চলতে লাগলো। এরই মধ্যে বৃষ্টি শুরু হলো। সে কি প্রচণ্ড বৃষ্টি, সঙ্গে ঝড়। প্রবল বর্ষণে দুর্যোগ যেন ঘনতর হয়ে উঠল। একটি গাছতলায় দাঁড়িয়ে একা বিমল বৃষ্টিতে ভিজে কাঁপতে লাগলো। এই ঝড় বৃষ্টিতে বিমলের এমনি অসুবিধা হলেও অনেকটা নির্ভয় হলো, এই ভেবে যে এই দুর্যোগে আর যাই হোক চোর ডাকাতের হাতে পড়তে হবে না। বৃষ্টির দাপট একটু কমলে আবার চলা শুরু করলো বিমল। একটা মাঠ পার হয়ে আর একটা মাঠে এসে উঠল। এমন সময় সে দেখতে পেল হঠাৎ কোথা থেকে যেন একটা অতিকায় চেহারার তেজি ষাঁড় রণংদেহী মূর্তিতে পথরোধ করে এসে দাঁড়ালো। ওর সামনের দুপায়ের খুরের সাহায্যে কাদামাটি আঁচড়াতে ঘন ঘন শিং নাড়া দিতে লাগলো। বিমল দেখল মহাবিপদ। ষাঁড়টা এমনভাবে পথ আটকেছে যে পাশ কাটাবার উপায় নেই। কিন্তু এ কি ভয়ানক কাণ্ড! ষাঁড়টা যে ক্রমশ বড় হচ্ছে। বড় হতে হতে ষাঁড়টা ক্রমশ পর্বতাকার ধারণ করল। বিমল জমিদারের ছেলে, ভালো খেয়ে মেখে নিয়মিত ব্যায়াম করেও সেও কম বলিষ্ঠ ছিল না। এই অলৌকিক দৃশ্যে সে রীতিমতো ভীত হয়েও ভাব চেপে রেখে বলল, কে তুমি? কেন এমন জাদু দেখাচ্ছ? ষাঁড়টা শিং নেড়ে তার উত্তর দিল। বিমল বলল, তুমি ষাঁড় নও, তুমি কোনো অলৌকিক শক্তির ধারক। বলো তুমি কে? ষাঁড়টি এবার পর্বতাকার ছেড়ে আস্তে আস্তে ছোট হতে লাগলো। তারপর হঠাৎ মাঠময় প্রচণ্ড দাপাদাপি করে আবার ওর সামনে এসে দাঁড়ালো। প্রবল বর্ষণ থেমে গেলেও টিপ টিপ করে তখনও বৃষ্টি পড়ছে। বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে। সেই আলোয় বিমল দেখতে পেল বৃষ্টির জল ষাঁড়ের গায়ে পর্যন্ত লাগছে না। ষাঁড়টা আবার থমকে দাঁড়ালো, তারপর আবার বড় হতে লাগলো একটু একটু করে। বিমল বলল, কেন তুমি আমাকে পথ চলতে দিচ্ছ না? প্রত্যুত্তরে বিশাল ষাঁড় ঘন ঘন শিং নাড়ল। বিমল আবার বলল, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন তুমি এইভাবে পথরোধ করছো আমার? ষাঁড় মানুষের গলায় বলল, তুই না করলেও তোর বাবা করেছে। আমার বাবা কি ক্ষতি করেছে তোমায়? তুমি কে? একটি প্রচণ্ড অট্টহাসির সঙ্গে উত্তর এলো, আমি তোর জম, আমার নাম লালু মিঞা। চমকে উঠল বিমল। লালু মিঞা? পত্র মারফত সে জেনেছিল লালুর মৃত্যুর খবর, কিন্তু কে, কেন এবং কিভাবে তাকে মেরেছিল তা সে জানত না। তাই বলল, তোমার মৃত্যু সংবাদ আমি পেয়েছি, তবে তোমার ব্যাপারে কিছু মাত্র আমি জানি না। আমি সম্পূর্ণ নির্দোষ, অতএব আমাকে ভয় না দেখিয়ে পথ ছাড়ো। আমি তোকে ভয় দেখাতে আসিনি রে নির্বোধ, তোকে মারতে এসেছি। আমি প্রতিশোধ নিতে চাই। আমার অপরাধ? তোর অপরাধ, তুই ওই নিষ্ঠুর জমিদারের ছেলে। তোর বাবা নৃশংসভাবে কাপুরুষের মতো হত্যা করেছে আমাকে। শুধু আমাকে নয়, আমার নিরপরাধ বউ, আমার বড় আদরের সন্তান হাসানকেও।
রেহাই দেয়নি সে। আমার বুকের মানিক আমার চোখের সামনে ঝলসে গেল। রাতের অন্ধকারে আমার সুখের ঘরে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে মারল তোর বাবা। ওই দেখ আগুন, ওই আগুনে তোকে পুড়িয়ে মারবো বলে আমি বড় আশায় দিন গুনছিলাম। বিমলের চোখের সামনে হঠাৎ মাঠের মাঝখানে এক জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সেই আগুনে একটা কুঁড়ে ঘর পুড়ছে, আর ঘরের মধ্যে প্রাণান্ত চিৎকার করে অগ্নিদগ্ধ হচ্ছে 3টি মানুষ। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! মানুষগুলো বাঁচবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। একটি পুরুষ, একটি নারী ও একটি শিশু দগ্ধ হচ্ছে সেই আগুনে। একটু পরেই আবার জোর বৃষ্টি নামলো। সে বৃষ্টির জল চোখে মুখে যেতেই সে জ্ঞান ফিরে পেল। একটু আগের দেখা ঘটনার দৃশ্যটা ওর দুঃস্বপ্ন বলে মনে হলো। আবার পূর্ণ উদ্যমে এগিয়ে চলল সে গ্রামের দিকে। এই মাঠ পেরোলে আর একটি মাঠ, তারপরই ওদের গ্রাম। কিন্তু না, কিছু পথ যাওয়ার পর আবার সেই ভয়ঙ্কর ষাঁড় এসে পথরোধ করে দাঁড়ালো ওর। রক্তচক্ষুতে বলল, যাবি কোথায় বাছাধন? মৃত্যুর জন্য তৈরি হও। বিমল বলল, বেশ হলাম, তবে একটা কথা। তুমি বলছো আমার বাবা তোমাকে এবং তোমার বউ ছেলেকে কাপুরুষের মতো হত্যা করেছে, কিন্তু তুমি নিজেও কি আজ সেই কাজ করছো না? না, আমি তো অতর্কিত আক্রমণে হত্যা করতে চাইছি না। আমি তোকে জানিয়েই এই কাজ করছি। মানলাম, কিন্তু সত্যিই যদি তুমি নিজেকে কাপুরুষ প্রমাণ করতে না চাও, তাহলে অমন সাংঘাতিক রূপ ধারণ না করে সমূর্তিতে দেখা দিয়ে আমার মোকাবিলা করো। তাতে লাভ, আমি অসুরের শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, এখন প্রেতজনি প্রাপ্ত হয়ে আরও অনেক বেশি ক্ষমতার অধিকারী হয়েছি। ওসব বাজে কথা রেখে তুমি আসল রূপ ধরো। বলার সঙ্গে সঙ্গেই লালু মিয়া পূর্বরূপ ধারণ করে আবির্ভূত হলো বিমলের সামনে। শুরু হলো ভূতে মানুষের লড়াই। কিন্তু কার সাধ্য লালু মিয়ার সাথে যুদ্ধ করে? বিমল কাতর গলায় বলল, না না, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করো লালু ভাই। লালু মিয়া বলল, অনেক আগেই তোকে শেষ করে দিতাম, শুধুমাত্র তোকে আমি তিল তিল করে মারব বলে প্রতিজ্ঞা করেছিলাম বলেই লড়াই করার ছলে অনেকক্ষণ বেঁচে থাকার সুযোগ করে দিয়েছিলাম। এখন ভোর হয়ে আসছে, দিনের আলো ফুটে উঠলে আমার শক্তি আর কাজ করবে না, তাই তোকে শেষ করেই আমি বিদায় নেব এবার। বলে বিমলের বুক চিরে চোঁচো করে সমস্ত রক্তটুকু শুষে নিয়ে ওকে ওর বাড়ির দেউড়িতে শুইয়ে দিয়ে এলো। সকালবেলা চাকর ও দারোয়ান চিৎকার করে ছুটে এলো সবাই। বড় কর্তা বিমলের মা ছেলেকে বুকে নিয়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন। গ্রামের লোকজনও ছুটে এলো। রক্তাক্ত কর্দমাক্ত বিমলের চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগলো সকলে। কেউ ভেবেই পাচ্ছিল না বিমলের এই রকম দশা কি করে হলো। একটু পরে জ্ঞান ফিরল বিমলের, তবে কিনা ওর প্রাণবায়ু শেষ হয়ে আসছে তখন। তবুও অতি কণ্ঠে গত রাতের ঘটনাটা সকলকে বলে মা বাবার পায়ের ধুলো মাথায় নিয়ে চিরনিদ্রায় ঢলে পড়ল সে। বিমলের মৃত্যুর সঙ্গে সঙ্গেই নিভে গেল ওই বংশের শেষ প্রদীপটি। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।